হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? আজকে আমরা এক্সপ্লেন করতে চলছি একটি কোরিয়ান মুভি। এই মুভিতে আমরা দেখতে পাবো একটি মানুষ কত স্বার্থপর হতে পারে, আবার একজন বাবা নিজের মেয়েকে বাঁচানোর জন্য কতই কিছু না করতে পারে। আচ্ছা চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই দক্ষিণ কোরিয়ার একটি টোল স্টেশন থেকে একটি ট্রাক দেরি করে যাচ্ছিল। ট্রাক চালক ট্রাকটি চালাচ্ছিল এমন সময় হঠাৎ অনুভব করলো সে কিছু একটার সাথে ধাক্কা খেয়েছে। সে দ্রুত ট্রাক থেকে নেমে দেখে যে দূরে একটি বন্য হরিণ পড়ে আছে। সে ভাবে এই স্বাভাবিক রাস্তায় হরিণ তো থাকার কথা না, কিন্তু তার তাড়াহুড়া থাকার জন্য খুব বেশি চিন্তা না করেই ট্রাকে উঠে পড়ে। সে জানতো না যে এই রাস্তাটি অস্বাভাবিক। হঠাৎ হরিণটি নড়ে চড়ে ওঠে এবং খুব অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। হরিণটির চোখে কালো মণি নেই এবং সাদা চোখের অংশ রক্তে ঢাকা। মনে হচ্ছে হরিণটি কোনো ভাইরাস আক্রান্ত। একই সময়ে বুসান গ্রামে একটি ট্রেনের অ্যাটেন্ডেন্ট মানে যে ট্রেনের সকল লোকজনকে উঠায়, সে যখন মনোযোগ দিচ্ছিল না তখন একটি মেয়ে বগির সাথে ধাক্কা খায়। মেয়েটি ব্যথা অনুভব করে, কিছু একটা তার পায়ের পাতায় কামড়ে দিয়েছিল এবং তার রক্তনালীগুলো কালো হয়ে গেছে। বগিটি মানুষজনে ভর্তি ছিল। হঠাৎ এক অদ্ভুত পাগল বলে যে ওরা সবাই মারা গেছে, সবাই মারা গেছে। এই কথা অর্থ আমরা পরে বুঝতে পারবো। এবং যখন ট্রেনটি যাত্রা শুরু করে সেই মুহূর্তে একদল লোক কিছু একটা দেখেছিল বলে মনে হলো। গল্পের নায়ক সিওক ট্রেনে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। গল্পের নায়ককে আমরা সিওক বলেই ডাকবো। সে ঘুমিয়ে থাকায় তার মেয়ে তাড়াহুড়া করে একা একা টয়লেটে চলে যায়। কেউ জানতো না যে ভাইরাস আক্রান্ত ওই মেয়েটি ট্রেনে আছে। সে অদ্ভুত চেহারা নিয়ে ট্রেনে টলমল করে বেড়াচ্ছিল। সে অন্য বগির দরজার কাছে গিয়ে ধাক্কা মারে। ধাক্কায় সে নিজেই মাটিতে পড়ে যায় এবং তার শরীর ক্রমাগত কাঁপতে থাকে। অ্যাটেন্ডেন্ট তাকে খুঁজে পায় এবং দ্রুত সাহায্যের জন্য ডাকে, কিন্তু হঠাৎই সিগন্যালটি বন্ধ হয়ে যায়। সিগন্যালটি খুঁজে পেতে সে ইন্টারকাম ঠিক করতে যায়, কিন্তু হঠাৎ মেয়েটি বিকৃতভাবে উঠে দাঁড়ায় এবং সে অ্যাটেন্ডেন্টের ঘাড়ের উপর চড়ে বসে। অ্যাটেন্ডেন্ট মেয়েটির সাথে লড়াই করে কয়েক কদম হেঁটে মাটিতে পড়ে গেল। মেয়েটির অন্য একজনের উপর ঝাঁপিয়ে পড়লো। ট্রেনটিতে তাৎক্ষণিকভাবে হাঙ্গামার সৃষ্টি হলো। কি হচ্ছিল? অন্য গাড়িতে থাকা লোকেরা উত্তেজনা নিয়ে দেখছিল, কিন্তু যখন তারা বুঝতে পারলো যে এটা অনেক অস্বাভাবিক ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যারা কামড়েছিল তারা হঠাৎ বদলে গেল, তাদের চারপাশে লোকদের আক্রমণ করতে শুরু করলো। এই ভাইরাসটি 1 জন থেকে 10 জনে ছড়িয়ে পড়লো এবং তারপর 10 জন থেকে 100 জনে ছড়িয়ে পড়লো। সামনের বগিগুলোতে ভয়াবহ অবস্থা সৃষ্টি হলো। তারা পিছনের বগিগুলোতে পালিয়ে যেতে শুরু করলো। সিওক যখন তার মেয়েকে নিখোঁজ দেখতে পারলো তখন সে খুঁজতে বেরিয়ে গেল। দূরের বগির দৃশ্য দেখে সে ভয় পেল অনেক। ভাগ্যক্রমে সে তার মেয়েকে খুঁজে পেয়ে গেল। সিওক তার মেয়েকে তুলে নিয়ে দৌড়ানো শুরু করলো। যাদের দৌড়ানোর সময় ছিল না তারা সবাই জম্বিতে পরিণত হচ্ছিল। বিশাল সংখ্যক জম্বি বগিটি ভেঙে ফেলবে বলে মনে হচ্ছিল। তারা জোয়ারের ঢেউর মতো এগিয়ে আসছিল। সিওক পিছনের একটি বগিতে দৌড়ে গেল। এখানে এটি সাময়িকভাবে নিরাপদ ছিল। এটি বেঁচে থাকার লোকে পূর্ণ ছিল। তখন আমরা সাং নামের একটি লোক যার স্ত্রী প্রেগনেন্ট তাকে দেখতে পাই। সে তার স্ত্রীকে নিয়ে টয়লেটে যাচ্ছিল। সে আতঙ্কিত লোকদের দেখে বিভ্রান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে না এসব কি হচ্ছে। তিনি চুপচাপ দরজা খুলে তার স্ত্রীকে ডাকে। একটি জম্বি পাগলের মতো তার দিকে ছুটে আসতেছিল, কিন্তু সাং খুব শক্তিশালী ছিল। এক হাত দিয়ে টয়লেট এই দিকে ঠেলে দিল, তারপর তার স্ত্রীকে টেনে নিয়ে পালাতে শুরু করলো। যখন তারা সেই বগির দিকে দৌড়িয়ে যাচ্ছিল তখন ট্রেন ম্যানেজার চিৎকার করে বলল, তাড়াতাড়ি দরজা বন্ধ করো। সিওক একটু দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু এই অস্বাভাবিক অবস্থায় তাকে সবাই স্বার্থপর করে তুলেছে। দুজন আসতে চলেছে দেখেও সে দরজা বন্ধ করে দিল। এই মুহূর্তে সাং এক ঘুষি দিয়ে একজন জম্বিকে ফেলে দেয়। জোর করে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। সাং নায়ক সিককে মারতেই যাবে কারণ সে দরজা বন্ধ করে দিয়েছিল, কিন্তু সবাই তাদেরকে দরজা ঠিক করতে বললো কারণ তাদের থেকে জম্বিরা হয়তো দরজা ভেঙে ভিতরে ঢুকে চলে আসবে। সাং তার হাত সরিয়ে নিল, কিন্তু জম্বিরা জানতো না যে কিভাবে দরজার ভিতরে ঢুকতে হয়। দেখা গেল যে তারা কেবল লোকদের উপর ঝাঁপিয়ে পড়তে জানে, কিন্তু দরজা খুলতে জানে না। সাংয়ের স্ত্রী দ্রুত দরজায় 1 বোতল জল ঢেলে দিল এবং খবরের কাগজ দিয়ে দরজা ঢেকে দিল। কোনো শিকার দেখতে না পাওয়ায় বাইরে সব জম্বি শান্ত হয়ে গেল। এই সময় সিওকের মা সিওকের অবস্থা জানতে ফোন করেছিল, কিন্তু তার মা কিছু বলতে না বলতে মায়ের দিক থেকে হালকা শব্দ হলো। তারপর তার মায়ের চিৎকার। সিওকের মা হয়তো জম্বি হয়ে গেছে। সিওক খুব ভেঙে পড়লো। সে বুঝতে পারতেছিল না এসব কি হচ্ছে। শীঘ্রই ট্রেনটি পরবর্তী স্টপে এসে পৌঁছলো। এখানে পরিস্থিতি আরো খারাপ ছিল। বাইরে মাঝে মাঝে মানুষ ছিটকে পড়ছিল। বেঁচে যাওয়া লোকেরা ট্রেনকে ঘিরে ধরছিল এবং ভিতরে থাকা লোকদের কাছে সাহায্যের জন্য ভিক্ষা করছিল, কিন্তু ট্রেনটি কেউ থামানোর সাহস পাচ্ছিল না। থেমে গেল, কে নামতে সাহস করবে? টিভিতে দেখা গেল দেশের অবস্থা সব জায়গায় এমনই। খবরটি দেখে একজন সবাইকে শান্ত করে বলল, চিন্তা করো না, এটা শুধু একটি বিক্ষোভ বা দাঙ্গা। সরকারিও বিভাগগুলো ব্যবস্থা নিয়েছে, শীঘ্রই পরিস্থিতি শান্ত হবে। তবে আসল পরিস্থিতি হলো ভাইরাসের প্রাদুর্ভাবে প্রাণহানি করছে তা কেউ জানে না। নিরাপত্তার জন্য লোকেরা পিছনের বগিগুলিতে সরে যেতে শুরু করেছে। যাই হোক, পরিস্থিতি কিছুটা শান্ত হলে ট্রেনের চালক ট্রেনের ভিতরে রেডিওর মাধ্যমে সবার সাথে কমিউনিকেশন করে জানায় যে ট্রেন আসলে বুসান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়। সারা দেশব্যাপী এমন ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রেন দিয়াগো স্টেশন পর্যন্ত যাবে, আর ওইখানে সৈনিকরা অপেক্ষা করছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। কেউ কেউ বলা বলি করছিল যে সেখানে নিয়ে যাওয়ার পর তাদের বন্দি করে রাখা হবে। এই সব শুনে সিওক কিছুটা টেনশনে পড়ে যায়। তার একজন বড় গ্রাহককে কল দিয়ে সাহায্য করতে বলে। অনেক বলা বলির পর ওই লোকটি রাজি হয় এবং তিনি সিওককে বলে যে ট্রেন থেকে নামার পর স্টেশনের প্রধান গেট দিয়ে না বেরিয়ে এবং পাশের দরজা দিয়ে বেরিয়ে যেতে, কারণ সেখানে তার লোকজন দাঁড়িয়ে থাকবে, সিওককে নিয়ে যাবে। সিওক এই কথা শুনে খুশি হয়। 8 ঘন্টা পরে অবশেষে ট্রেনটি দিয়াগো পৌঁছে গেল। এখানে একজন
মানুষও ছিল না, সবকিছু পুরোই নীরব। বাইরে বেরোনোর পথে নানা রকম জিনিসপত্র ছিটিয়ে ছিটিয়ে ছিল, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। নায়ক আর সেই গ্রাহকের নির্দেশ অনুসরণ করে পাশের দরজা দিয়ে যাওয়া শুরু করে। হঠাৎ সেই পাগল লোকটি তার পিছু পিছু আসা শুরু করে। দেখা গেল পাগল লোকটি সিওকের পিছনে বসে তার সব কথা শুনে ফেলেছিল। যখন সে ফোনে কথা বলছিল, সিওকের কাছে তাকে সাথে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পর সেই গ্রাহক সিওককে ফোন করে বলল যে তার সকল লোকজনের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সে সিওককে বলে, তুমি কোনো সুরক্ষিত জায়গায় চলে যাও, ওইখানের অবস্থা মনে হয় তেমন ভালো না। কিন্তু তার কথা শেষ করার আগে হঠাৎ একজন সৈনিক তার দিকে এগিয়ে আসা শুরু করে। দেখা যায় যে সৈনিকগুলো তাদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল, তারা সবাই জম্বি হয়ে গেছে। মেইন গেট দিয়ে যারা বার হচ্ছিল তাদেরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বাইরে অনেক সৈন্য দাঁড়িয়ে ছিল। যাত্রীদের দিকে জম্বিরা তাদের উপর হামলা করার জন্য দৌড়ানো শুরু করে। সোয়াং দ্রুত তার স্ত্রীকে নিয়ে ট্রেনের দিকে দৌড়ানো শুরু করে। সে দেখতে পায় একটি জম্বি সিওকের মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ছে। সে এক কোনোই দিয়ে জম্বিকে একটি ঘুষি মারে এবং তার স্ত্রীকে বলে সিওকের মেয়েকে নিয়ে যেতে। পিছে থেকে জম্বিগুলোকে সে আটকাচ্ছে। এই সময় সিওক দৌড়ে গেট পার হতে যাচ্ছিল, কিন্তু একটি জম্বি এসে তাকে ধাক্কা মারে। জম্বি তাকে কামড় দেবে এমন অবস্থা, কিন্তু সে একটি বই দিয়ে জম্বির মুখ আটকে দেয় এবং প্রাণপণে গেটের দিকে দৌড়ানো শুরু করে। সাং এবং বেশ কয়েকজন ছাত্র দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু সিওককে দৌড়ে আসতে দেখে সাং আবার দরজা খুলে দেয় এবং তাকে দ্রুত আসতে পারে। গল্পের শুরুতে সিওক দরজা আটকে দিয়েছিল সাং এবং সাংয়ের স্ত্রীকে ঢুকতে দিতে চায়নি, কিন্তু এখানে তার উল্টোটা ঘটে। সাং নিজের জীবনকে বাজি রেখে সিওককে সাহায্য করে। এইটাই হয়তো মানুষত্বের পার্থক্য। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা দেখতে পাই সাং এবং বাকি সবাই মিলে দরজা বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। দেখা যায় জম্বিরা জানালার কাঁচ ভেঙে বৃষ্টির মতো বাইরে পড়তেছে। যারা ট্রেনের দিকে ছুটে যাচ্ছিল, জম্বিরা তাদের দেখে এবং তাদের দিকে দৌড়ানো শুরু করে। সৌভাগ্যবশত তারা সবাই ট্রেনে ওঠার মতো সময় পায়। কেবল সিওক এবং তার দল, মানে যারা দরজা আটকে জম্বিদের ধরে রেখেছিল, তারা স্টেশনে রয়ে গেল। ইয়ন সুক নামে একজন স্বার্থপর ব্যবসায়ী অপেক্ষা করতে পারলো না। সে ট্রেনের কন্ডাক্টরকে ট্রেন চালু করার জন্য বলল। সিওক এবং তার দলটি যখনই নিচে আসে, তখন সামনে থাকা জম্বিটা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সিওক এবং একমাত্র অবশিষ্ট ছাত্রটি প্রথমে ট্রেনে উঠে পড়লো, কিন্তু সাং পিছনে থেকে গিয়েছিল। সিওক হাত বাড়ায় সাংকে ট্রেনে ওঠানোর জন্য, কিন্তু সে হাত না ধরে দৌড়ে পাশে গিয়ে মাটিতে থাকা একটি ঢাল ও লাঠি তুলে তাকে সরে যেতে বলে। দেখা গেল পিছনেও অনেক জম্বিরা দৌড়ে আসতেছিল। আরেকটু হলেই সিওকের কাহিনী এখানেই শেষ হয়ে যেত। সাং তাদের লাঠি দিয়ে ধাক্কা দিয়ে দৌড়তে শুরু করে। শেষ মুহূর্তে সে ট্রেনে উঠতে সক্ষম হয়। এরপর তারা বুঝতে পারলো তারা তাদের পরিবার থেকে আলাদা হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই বেশ কয়েকজন সাধারণ মানুষ একটি বগিতে উঠে পড়েছে, যেটি নিরাপদ ছিল এবং কোনো জম্বিও ছিল না। আর সিওকের মেয়ে ও সাংওয়ার স্ত্রী যে বগিতে উঠেছে, সেই বগিতে অনেক জম্বি ছিল। তারা টয়লেটে লুকিয়েছিল। সিওক এবং বাকি দুইজন তাদের উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তারা কাপড় দিয়ে নিজেদের শরীর ঢেকে নেয়, যাতে জম্বিরা কামড়ালে তাদের কিছু না হয়। সাং এর কাছে থাকা লাঠি আর ঢাল নিয়ে তারা সামনে যাওয়া শুরু করে। সাং কোনো জম্বিকে হয়তো লাঠি বা কোনো জম্বিকে ঘুষি দিয়ে ফেলে সামনে আগানো শুরু করে। এইসব যেন তার কাছে কিছুই না। সিওকও কম যায় না, সেও তার সব চেষ্টা করে জম্বিদের সাথে লড়াই করে। এরপর তারা সামনের বগিতে এসে দেখলো এই বগিটি ওই ছাত্র, যার নাম মিন ইয়ংগু, তার বন্ধুদের দিয়ে পূর্ণ। মানে প্রথমে এই বগিতেই তারা যাচ্ছিল। কিছুই করতে পারতেছিল না, কারণ সে তার বন্ধুদের মারতে চায় না। সাং আর সিক দাঁড়িয়ে না থেকে তাদের মারতে শুরু করে, কারণ তাদের নিজেদের বাঁচতে হলে অন্যদের তো মারতে হবে, এটা স্বাভাবিক। ট্রেনটি একটি সুড়ঙ্গে প্রবেশ করে। অন্ধকার হয়ে যায়। সিওক বুঝতে পারে যে জম্বিরা অন্ধকারে দেখতে পারে না, কিন্তু জম্বিরা শব্দ খুব ভালো শুনতে পারে এবং তারা শব্দের পিছু করে হামলা করে। তাই সে জম্বিদেরকে অন্যদিকে সরানোর জন্য মোবাইল ফোন ছুড়ে মারলো। অবশেষে সিওকেও তার মেয়ে এবং বাকি সকলকে খুঁজে পেল। তারপর তারা সবাই মিলে ওই শেষ বগিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ওই বগিটি সুরক্ষিতভাবে আছে। যার সময় ওই স্টুডেন্ট, মানে মিং ইয়ংগু, তার এক বন্ধুকে কল করে বলে যে আমরা ওই বগিতে আসতেছি, কারণ তার এক বন্ধু সেই বগিতেই ছিল। এই কথা শোনার পর সেই মেয়ে বন্ধু খুশি হয়ে যায় এবং বগিতে থাকা সবাইকে জানায় যে তারা বেঁচে আছে, এখানেই আসতেছে। এই কথা শুনে সেই বগিতে থাকা সবাই ভয় পেয়ে যায়। তারা ভাবে তারা ভাইরাসে আক্রান্ত। তারা চাইছিল না তারা এখানে আসুক। সিওকও দেখতে পেলে এই রাস্তায় অনেক সুড়ঙ্গ আছে, সামনের সুড়ঙ্গটি পার হতে 3 মিনিট সময় লাগবে। তাই তারা জম্বিদের সাথে লড়াই না করে ভাবে যে ট্রেন যখন সুড়ঙ্গ দিয়ে যাবে তখন তারা আস্তে আস্তে সামনের দিকে যাওয়া শুরু করবে। ঠিক এমনটাই হয়। তারা এক বগি সামনে এগোতে সুড়ঙ্গটি শেষ হয়ে যায়। আর হঠাৎ তাদের সাথে থাকা সে পাগল লোকটি পানির বোতলে পা দেয় এবং একটু শব্দ হয়, যার ফলে জম্বিরা বুঝে যায় এবং তারা কোথায় আছে তাই বুঝে তাদের উপর হামলাও করে। সাং এবং বাকি সবাই মিলে দরজা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু জম্বিদের সাথে তারা পেরে উঠছিল না। আর অন্যদিকে সেই ছেলেটি তার মেয়ে বন্ধুকে কল দিয়ে দরজা খুলতে বলে, কারণ তারা শেষ বগিতে চলে এসেছে। কিন্তু বগির ভিতর থাকা বাকি সব লোকজনরা দরজা অনেক কিছু একসাথে জমা করে বন্ধ করে দিয়েছে এবং মেয়েটির ফোনও নিয়ে গেছে, যার ফলে মেয়েটি মিন ইয়ংগু এর কলের উত্তর দিতে পারে না। এদিকে জম্বিরা প্রায় দরজাটি ভেঙে ফেলবে, তারা জম্বিদের আটকে রাখতে পারছে না। এসব কিছুর ভিতর সাংকে একটি জম্বি কামড়ে ধরে। সাং বুঝতে পারে যে সে আর বাঁচতে পারবে না, তাই সে সিককে বলে তুমি আমার স্ত্রীকে নিয়ে সামনে এগিয়ে যাও, আমি এসব জম্বিদের আটকে রাখছি।
আর ওই দিকে ছেলেটি অনেক কষ্ট করে কাজ ভেঙে ফেলে। সিওক বাকি সবাইকে নিয়ে সেই শেষ বগিতে ঢুকে পড়ে। সাং একজন জম্বি হয়ে যায়। এই সিনটু অনেক কষ্টকর ছিল। আচ্ছা যাই হোক, এরপরে সিককে ওই বগিতে সেই স্বার্থপর লোককে মারা শুরু করে, কারণ সেই দরজা বন্ধ করে দিয়েছিল। এই পরিস্থিতিতে ওই বগিতে থাকা সবাই এক হয়ে যায় এবং সিককে বলে, যারা পরে এসেছে তারা সামনের বগিতে চলে যাও, কারণ তোমরা এই বগিতে থাকলে আমাদের জীবনের ঝুঁকি বেড়ে যাবে। কিছু লোক তাদের বেরিয়ে আসার জন্য চিৎকার শুরু করে দেয়। শেষ পর্যন্ত সিক আর কোনো উপায় না দেখে তার মেয়ে এবং বাকি সবাইকে নিয়ে সামনের বগিতে চলে যায়। কিন্তু এই সবকিছুর মাঝে আমরা দেখতে পাই একজন বৃদ্ধ মহিলা যে এই সব পরিস্থিতিতে নিজের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে এবং নিজের বোনকে সামনে জম্বি অবস্থায় দেখতে পায়। সে হয়তো মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল, তাই সে দরজা খুলে দেয় এবং সেই বগিতে থাকা সবাই জম্বিতে পরিণত হয়ে যায়। মানে একভাবে সিককে এবং বাকি সবাইকে তারা তাড়িয়ে দিয়ে ভালোই করেছিল। সিক এবং বাকি সবাই অন্য বগিতে থাকায় বেঁচে যায়। সেই সময় সিক কোনোভাবে জানতে পেরেছে বুসান এখনো সেফ রয়েছে, তারা যদি কোনোভাবে বুসান যেতে পারে তাহলে বেঁচে যাবে। কিন্তু সবাই যখন একটু খুশি হচ্ছিল তখন হঠাৎ ট্রেনটি সামনে থাকা কন্টেনারের সাথে ধাক্কা খায়, কারণ জম্বিদের হামলায় সবকিছুই তছনছ হয়ে গেছিল। ট্রেনের কন্ডাক্টর রেডিওর মাধ্যমে সবাইকে বলে যে এই ট্রেনটি আর সামনে যাবে না, আমাদের নতুন ট্রেন ধরতে হবে। তাই সবাই বেরিয়ে দক্ষিণ পাশে থাকে ওই ট্রেনটিতে উঠে পড়ো। তখন আমরা দেখতে পাই সেই স্বার্থপর ব্যবসায়ী যার নাম ইয়ন সুক এখনো মারা যায়নি, সে এবং আরেকজন টয়লেটে লুকিয়ে আছে। সেই রেডিওতে এই কথা শুনতে পায় আর তারা দুজনে বেরোনোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বাইরে অনেক জম্বি ছিল, তাই ইয়ন সুক জম্বিদের সরানোর জন্য তার সাথে থাকা অন্য ব্যক্তিকে জম্বিদের দিকে ধাক্কা দিয়ে নিজে দৌড়ানো শুরু করে। মানে মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য কতটা স্বার্থপর হতে পারে এই মুভিটা দেখলে তোমরা বুঝতে পারবে। অপর থেকে ট্রেনের কন্ডাক্টর নতুন ট্রেন খুঁজে পায় যার রাস্তা পুরো ক্লিয়ার ছিল, কিন্তু হঠাৎই দেখা যায় একটি ট্রেন যেটাতে আগুন লেগে আছে সেটা অনিয়ন্ত্রিত ভাবে সামনে আসতেছে। এটি সোজা সেজে এসে সিওক যে ট্রেনে ছিল সেই ট্রেনটিকে আঘাত করে, যার ফলে সিওক ট্রেনটি উল্টে যায়। সিওক এবং বাকি সবাই একটি বগির নিচে আটকে পড়ে। এখানে এমন অবস্থা হয়েছে যে যেখানে তারা আটকে আছে তার উপরে সব জম্বি দিয়ে ভরা, তারা গ্লাসের জন্য তাদের উপর পড়তেছে না, আরেকটু হলেই তাদের উপর পড়বে। সৌভাগ্যবশত সিওক একটি ফাঁক খুঁজে পায় এবং ফাঁক দিয়ে বেরিয়ে আসে। সে তার মেয়ে এবং বাকি দুজনকে যখনই বের করতে যাবে কাজটি ভেঙে যায় এবং সব জম্বি নিচে পড়ে যায়। তখন সে পাগল লোকটি বাকি সবাইকে বাঁচানোর জন্য নিজে আত্মত্যাগ করে, মানে সব জম্বিকে নিজে একভাবে আটকানোর চেষ্টা করে এবং সে সফল হয়। এইদিকে সিওকের মেয়ে এবং সাংওয়া আর স্ত্রী বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে সেই ছেলে এবং তার মেয়ে বান্ধবী একটি ট্রেনের মধ্য দিয়ে পার হচ্ছিল, কিন্তু হঠাৎ পিছন থেকে সেই ব্যবসায়ী ইয়নসুক এসে মেয়েটিকে ধাক্কা দিয়ে জম্বিদের মাঝে ফেলে দেয়। মানে সে নিজে বাঁচার জন্য সবকিছু করতে পারবে। ওই কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম, সেই রকমের অবস্থা এখানে। মিয়নুগুক ওই ছেলেটি তাড়াতাড়ি করে এগিয়ে যায় মেয়েটিকে বাঁচানোর জন্য, কিন্তু দেখা যায় মেয়েটি জম্বি হয়ে গেছে এবং ছেলেটিকে কামড় দেয়। ট্রেনের কন্ডাক্টর দেখতে পেল যে ইয়নসুক তার দিকে দৌড়ে আসতেছে, একটি জম্বি ইয়নসুকের পিছু করতেছে, তাই ট্রেনের কন্ডাক্টর দ্রুত ট্রেন থেকে নেমে আসে তাকে বাঁচানোর জন্য। ইয়নসুক উল্টো তাকে ধাক্কা দিয়ে জম্বির সাথে ফেলে দেয়, নিজে দৌড়ানো শুরু করে। অপর থেকে সিওকরাও ট্রেনের পিছে দৌড়াচ্ছে, কারণ ট্রেন ইতিমধ্যে চলা শুরু করেছে। জম্বিরা পিছন থেকে তাদের তাড়া করছিল, কিন্তু সে সময় অনেক কষ্ট করে তারা ট্রেনে উঠতে সক্ষম হয়। তারা যেই একটু শান্তির নিঃশ্বাস নেবে তখনই তারা ট্রেনের মধ্যে ইয়নসুককে দেখতে পায়। এখন আমরা দেখতে পাই ইয়নসুকও আক্রান্ত হয়ে গেছে, মানে সে এত চেষ্টা করেও বাঁচতে পারলো না শেষ পর্যন্ত। সিওকো বুঝতে পারে যে ইয়নসুককে কোনোভাবেই ট্রেন থেকে বের করতে হবে, তাই সে অনেক চেষ্টা করে, কিন্তু সিওকো ইয়নসুকের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। হয়তোবা ইয়নসুক জম্বি হয়ে গেছে, তাই তার মধ্যে দ্বিগুণ শক্তি চলে এসেছে। অনেক চেষ্টার পর শেষে ইয়নসুককে ট্রেন থেকে ফেলাতে সক্ষম হয়। ইয়নসুক ট্রেন থেকে যাওয়ার আগে সিওককে একটি কামড় দেয়, মানে সে একা মরবে না। এখানে সিওকো বুঝতে পারে যে সবকিছু শেষ। সে তার মেয়ে এবং সাংয়ের স্ত্রীকে সামনে থাকা ক্যাবিনের মধ্যে নিয়ে আসে এবং সে সাংয়ের স্ত্রীকে বুঝিয়ে দেয় কেমনে ট্রেন থামাইতে হবে। এরপর সে ক্যাবিন থেকে বেরিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়, কারণ সে বুঝতে পারে যে সে যদি ওদের সাথে থাকে তাহলে সে ওদের কামড় দেবে এবং তারা সবাই জম্বি হয়ে যাবে। এখন আস্তে আস্তে সিওকের মধ্যে জম্বি হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে, তার রক্তনালীগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। সে সেই মুহূর্তে তার মেয়ের ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে শুরু করে। শেষ মুহূর্তে যখন সে তার জ্ঞান হারিয়ে ফেলবে অবস্থা, তখন ট্রেন থেকে লাফ দেয়, মানে নিজের মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনকে আত্মত্যাগ করে। গল্পের শেষে সাংওয়ার স্ত্রী এবং সিওকের মেয়ে বুসানে এসে পৌঁছলো। এখানে আমরা দেখতে পাই তারা একটি সুড়ঙ্গ দিয়ে যাচ্ছে, অপরদিকে সব মিলিটারিরা দাঁড়িয়ে আছে। মিলিটারিরা যাতে তাদের জম্বিভাবে গুলি না করে তাই সিওকের মেয়ে একটি গান গাওয়া শুরু করে। যদিও গানটি অনেক সুন্দর ছিল, তবুও এটা অনেক দুঃখজনক শোনাচ্ছিল। অবশেষে বুসানের মিলিটারিরা তাদের দেখতে পায় এবং নিশ্চিত করে যে তারা সংক্রমিত হয়নি এবং তাদের উদ্ধার করে। এখানে এই গল্পটি শেষ হয়। এই গল্প শেষ অনেক দুঃখজনক ছিল। সব গল্পের শেষ তো আর আনন্দের হয় না। আচ্ছা যাই হোক, এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর আরো এক্সপ্লেনেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।